নতুন ৪৫ লাখ সহ দেশে মোট ভোটার ১২.৫ কোটির বেশি, বাদ পড়েছে ২১ লাখ। ভুল সংশোধন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত। আসছে নির্বাচনে বিএনপি অধিকাংশ আসন পাবে আশা তারেক রহমানের। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান। অভ্যুত্থান ঘিরে পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার, লাপাত্তা ৭ শতাধিক অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের। এবং ১ বছরে অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও জনজীবনে স্বস্তি ফেরেনি বলছেন বিশিষ্টজনরা। মূল্যস্ফীতি ৫% রাখতে চান গভর্নর। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন যুক্ত হচ্ছেন ৪৫,৭১,২১৬ জন ভোটার। এছাড়া তালিকা থেকে ২১,৩২,৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখন ভোটার সংখ্যা ১২,৬১,৭০,৯০০ জন। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, তথ্যে ভুল থাকলে ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন ভোটাররা। এমআর আসাদের রিপোর্ট। আরপিও বাধ্যবাধকতা মেনে চলতি বছরের ২রা মার্চ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন দেশে ভোটার ছিল ১২,৩৭,৩২,২৭৪ জন। এরপর হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। রোববার ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদে ৪৫,৭১,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছে, বাদ পড়ছে ২১ লাখের বেশি। প্রাপ্ত ভোটার যেটা ৪৫,৭১,২১৬ থেকে যদি আমরা ২১,৩২,৫৯০ বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে ২৪,৩৮,৬২৬। ১২,৩৭,৩২,২৭৪ সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে ১২,৬১,৭০,৯০০। তথ্যে ভুল থাকলে ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ থাকছে, আর খসড়া চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব ৩১ আগস্ট। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হওয়া ব্যক্তিদের যুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবে ইসি। ফলে ২০২৫ সালে দেয়া হচ্ছে মোট ৩টি ভোটার তালিকা। এই বছর মূলত ৩টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে ২রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং ৩১ অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ আসন পাবে বলে আশা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন করেই এই দেশকে পুনর্গঠন করতে হবে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। জানান, শিগগিরই দেশের মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হবে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জেলার সরকারি মাদ্রাসা মাঠে বসে বিএনপির রাজশাহী মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন। আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার প্রত্যয় জানান দলটির নেতাকর্মীরা। দীর্ঘ ৭০ বছর ফ্যাসিস্ট শরিয়াসিরা স্বাধীনতার এবং ৭৩ থেকে ৭৫ তৎকালীন সরকার বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছিল। ১৭ বছরে যে আমার মা তার সন্তান হারিয়েছে, আমরা আমাদের ভাই হারিয়েছি। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, মানুষের মৌলিক অধিকার সহ সবকিছু ধ্বংস করেছে পতিত আওয়ামী লীগ। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা
দুর্নীতি করা হয়েছিল। আগামীতে সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আমাদের এই 31 দফা বাস্তবায়ন করা। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সেই বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে, এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তারেক রহমান। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াত আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ঘোষিত সময়সূচিকে স্বাগত জানিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার তাগিদও দেন এই নেতা। সেজন্য ঐকমত্য কমিশনের সুপারিশগুলোকে আইনি ভিত্তি দেওয়ার কথাও বলেন আবদুল্লাহ তাহের। আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোথ, এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব, সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হইতে হবে, যেটি কিছুটা হইলেও ফেয়ার ইলেকশনের একটা আস্থা বা ফেয়ার ইলেকশন হবে এরকম একটা কনফিডেন্স মানুষের গ্রো করতে পারে। পলাতক ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সহ বিভিন্ন পদমর্যাদার 40 কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন এমন 40 পুলিশ সদস্যের পদক প্রত্যাহার করা হলো। পদক বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এদিকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার 9 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিগত সরকারের সময় তাঁরা বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান 700-র বেশি অস্ত্র নিখোঁজ রয়েছে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় অস্ত্রসহ একজন আনসার সদস্য থাকবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা, পুলিশ ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ খোয়া যায় 6,51,609টি। এর মধ্যে ছিল রাইফেল, এসএমজি, এলএমজির মতো আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয় অভিযান। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো 700-র বেশি অস্ত্রের সন্ধান মেলেনি। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে, এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভোটের আগেই বাহিনীর সদস্যদের মনোবল ফিরে আসবে। প্রিজাইডিং অফিসারে অনেক সময় অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আবার
ওই গার্ড ব্যবস্থা করতেছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দেশীয় অস্ত্র এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে, ধরেন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা, এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এতে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতা নিরসন, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে 2 দেশের সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট, এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে। মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, হল থেকে পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে চলবে তার রূপরেখা নির্ধারণে আলোচনা অব্যাহত রাখবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম এবং মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে সভা বর্জন করে বাম নেতারা। 2014 সালে আওয়ামী বিরোধী আন্দোলন অপরাধীকরণে জড়িত এসব সংগঠনের বর্জন নাটকীয় বলে দাবি করেছে ছাত্র শিবির। এই নির্বাচনে তো আমাকে ছাত্র সংগঠনগুলোর পূর্ণ ভূমিকা প্রয়োজন এবং আমরা চাই তারা সবাই আসুক। তাহলে সেই ক্ষেত্রে ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলি হল পর্যায়ে বিশেষত কিভাবে হবে, এবং এই পর্যায়ে যারা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একটা নেতিবাচক একরকম আবেগ কাজ করছে ছাত্র রাজনীতির প্রতি, আমরা বারবার চাচ্ছি তারা যেন কোনোভাবেই মুখোমুখি না হয়। অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও অন্তর্বর্তী সরকারের 1 বছরে সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা। তবে সরকার ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের চেষ্টা করেছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আর মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। রেজা খানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের 365 দিন বিষয়ে নাগরিক সংলাপের আয়োজন করা হয়। এতে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, গেল 1 বছরে অর্থনৈতিক বিপর্যয় অনেকাংশে কাটানো সম্ভব হলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি। উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা দেখি। বাংলাদেশে প্রতি 4 জনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্রের শিকার, তাহলে স্বস্তি আসবে কি করে? সরকারের সঠিক নীতির অভাবে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিজিএমই এর সভাপতি সহ ব্যবসায়ী নেতারা। প্রতিনিয়ত নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শুধু বিজিএমই এর সদস্যই 7,200 থেকে এখন মাত্র 3,000-এ নেমে এসেছে। ছোট্ট দেশ, এতগুলা ব্যাংক, রিডিকুলাস। আমার দেশে
পারিবারিকভাবে ব্যাংক দেওয়া হয়। আপনি ক্রিকেটে ছক্কা মেরে দিয়েছেন, আপনার একটা ব্যাংক হিট করে দিয়েছেন। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, রাজনীতিতে স্থিতিশীলতার অভাবে দেশে বড় বিনিয়োগ আসছে না। স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলছি। অনুষ্ঠানে স্বৈরাচারী সরকারের বাজেটের ধারাবাহিকতা রক্ষার সমালোচনা করে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের তাগিদ দেন রাজনীতিবিদরা। শত সংস্কার করেও করলাম না, সংস্কার উইল নট কাম টু এনিথিং যদি আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে পারি। বেক্সিমকো গ্রুপ 16টি ব্যাংক থেকে 48,000 কোটি টাকা লোপাট করেছে উল্লেখ করে সরকার ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো মেরামতের চেষ্টা করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। 48,000 কোটি টাকা নিয়ে গেছে, কোথায় টাকা গেছে কম। চেষ্টা করছি যে একটা স্ট্রাকচার কোনোরকম দাঁড়া করা ঠিক, তাহলে নেক্সট গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট। এ সময় দান্দিক স্বার্থের রাজনীতি পরিহারেরও পরামর্শ দেন সাখাওয়াত হোসেন। মুশকিলটা হলো যে আমাদের যারা প্রকৃতি দেখেছেন একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে বগুড়ায় সংস্থাটির গণশুনানিতে এ কথা বলেন তিনি। সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার ব্যক্তিদের দুদকে সরাসরি অভিযোগ জানাতে বলেন আব্দুল মোমেন। আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি, এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দেবে না। আমরা যেসব অভিযোগ পেয়েছি আমরা চেষ্টা করেছি তার কিছু কিছু তাৎক্ষণিক সমাধান দিতে। অনেক ক্ষেত্রেই মামলা মোকদ্দমার সাথে এগুলি জড়িত, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় মামলা মোকদ্দমার। দেশে প্রথম এসএমই ক্যাম্পিয়ন প্রিপেইড কার্ড চালু করল মাস্টার কার্ড, এমটিবি ও সেবা পে। সকালে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। ব্যবসা থেকে ব্যবসা প্ল্যাটফর্মে লেনদেনকারী এসএমই রিটেইলারদের জন্য বিশেষভাবে তৈরি এই কার্ডটি ছোট ব্যবসার ক্রমবর্ধমান লেনদেনের চাহিদা পূরণে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, এমটিবির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট অংশীজনরা এতে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,400 ছাড়ালো প্রাণহানি। এদিকে চলতি বছরের শেষ সময় পর্যন্ত পশ্চিম তীরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। অন্যদিকে গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অনাহার আর লাগাতার হামলায় গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। সবশেষ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এছাড়া 24 ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 11 জনের। এই নিয়ে খাদ্যাভাবে প্রাণ হারানো মানুষের সংখ্যা 217-তে উন্নীত হল। এছাড়া উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ বোঝাই বাক্সে চাপা পড়েও মৃত্যু হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। গাজার সরকারি গণমাধ্যমের তথ্য মতে 2023 সালে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের বাক্সের আঘাতে কমপক্ষে 23 ফিলিস্তিনি মারা গেছে এবং আহত হয়েছে আরও 124 জন। এই অবস্থায় উপত্যকাটিতে স্থল সীমান্ত দিয়ে নিয়মিত মানবিক সাহায্য পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরের জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরে সেনা মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে 5টি নীতির অনুমোদন দেয়। এর মধ্যে গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়ার নীতিও রয়েছে। এ লক্ষ্যে 7 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলেও জানান তিনি। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। জিম্মিদের দ্রুত মুক্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা।
এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। এই পরিকল্পনার বিরোধিতায় ইসরায়েলে সামরিক রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে জার্মানি। অন্যদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ থেকে 5 শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন 45 লাখ সহ দেশে মোট ভোটার 12.5 কোটির বেশি, বাদ পড়েছে 21 লাখ। ভুল সংশোধন করা যাবে 21 আগস্ট পর্যন্ত। আসছে নির্বাচনে বিএনপি অধিকাংশ আসন পাবে, আশা তারেক রহমানের। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় দলে ঐক্য ধরে রাখার আহ্বান। অভ্যুত্থান ঘিরে পলাতক 40 পুলিশের পদক প্রত্যাহার। লাপাত্তা 7 শতাধিক অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের। এবং 1 বছরে অর্থনৈতিক বিপর্যয় এড়ানো গেলেও জনজীবনে স্বস্তি ফেরেনি বলছেন বিশিষ্টজনরা। মূল্যস্ফীতি 5% রাখতে চান গভর্নর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।